আপনার সময় বাড়ানো হয়নি, আমি তবু আপনাকে সাম আপ করার জন্য 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটে আপনি বলে ফেলেন, অনেক কথা বলেছেন তো, 1 মিনিটে বাকিটা বলে ফেলেন। মাননীয় স্পিকার, আজকে সত্যিকার হচ্ছে আমাদের যে এই বাজেট যেটা আমাদের খুব দরকার, যেটা হেলথ এবং কমিউনিকেশন। গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমার সিলেটে মৌলভীবাজারে গিয়েছেন, কিন্তু আমাদের যে রাস্তাটা ব্যবহার করেছেন এই রাস্তা গত 6-8 মাস ধরে এই রাস্তাটা এজ ইট ইজ কন্ট্রাক্টররা কোনো ধরে কাজ করছেন, এবং এই যে যোগাযোগ ব্যবস্থার উপরে আরো মোর মানি স্পেন্ড করা। এবং আমার বিশ্বাস যে আমরা সিলেটে আমাদের খুব দরকার, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেটের 6টা আপনার ওয়ার্ড সিটির আমার দক্ষিণ সুরমার নির্বাচনী এলাকার সাথে আমি মনে করি যে এই বাজেট আমাদের এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এই বাজেট ব্যবহার হবে। এই জন্য আমি কংগ্রাচুলেট করতে চাই যে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত মন্ত্রীরা এবং সিনিয়র নেতারা সবসময় সময় পান কথা বলার বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের কোনো জায়গা নেই, আমাদের ফোরাম একটাই, এই পার্লামেন্ট বা জাতীয় সংসদ। এখানে সময়ের দিকে একটু লক্ষ্য রাখার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। আমি ছোট্ট একটা আমার নির্বাচনী অভিজ্ঞতার কথা বলেই আমি বাজেটে ফিরে যাব। মাননীয় স্পিকার, আমার এলাকায় আমি আগেও বলেছি, আমাদের বিরোধী দলীয় নেতা বাড়ি আমার এলাকায়, তাই সেখানে আমি অনেক কিছু সহ্য করে, অনেক কিছু বিনিময়ে আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। আপনারা জান্নাতের টিকিটের কথা শুনেছেন, আপনারা কেউ বুরকার কথা শুনেছেন কিনা আমি জানি না, কেউ সালোয়ার কামিজের কথা শুনেছেন কিনা আমি জানি না। এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, আপনারা জানেন নির্বাচনের দিন প্রত্যেকটি বুথের আশেপাশে প্রার্থীর কোনো এজেন্ট থাকেন নির্বাচনী ভোটার স্লিপ দেওয়ার জন্য। সেই রকম জান্নাতি একটি ক্যাম্পে আমার এক বৃদ্ধ মা, উনি ভোট দিতে যাচ্ছেন, ওনাকে ডাকা হলো সেখানে। ডাকার পরে উনি বললেন আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দিবেন। তখন ওনাকে একটি কোক দেওয়া হলো। মাননীয় স্পিকার, আপনি জানেন কোক খুললেই ফস করে একটা শব্দ হয়। আমার বৃদ্ধ মা ভোট দিয়ে আসলেন, আসার পরে একই ক্যাম্পে আবার গেলেন, গিয়ে বললেন আমাকে আরেকটু পানি দেন। তখন তাকে সাদা পানি দেওয়া হলো। উনি বললেন যে না, আমাকে ওই ফস করে যে শব্দ হয় সেই পানিটা দেওয়া হোক। তখন ওনারা বললেন যে ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। সম্মানিত স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেটের উপর আমার বক্তব্য পেশ করছি। অর্থমন্ত্রী মহোদয় যে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন তা কেবল সংখ্যার বিন্যাস নয়, বরং এটি একটি স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশ গড়ার আত্মবিশ্বাসী দলিল। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হল এর সুষম বণ্টন। বর্তমান বিশ্ব অর্থনীতির অস্থিরতার মাঝেও আমাদের সরকার সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকায় উন্নীত করেছেন। এটি মধ্যবিত্ত ও নিম্ন আয়জীবী মানুষের প্রতি সরকারের সংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। নিত্যপণ্যের শুল্ক হ্রাস এবং ফ্রিল্যান্সিং আয়ের উপর কর অব্যাহতির মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল ইকোনমির যে দ্বার উন্মোচন করা হয়েছে তা কর্মসংস্থান সৃষ্টিতে বৈপ্লবিক ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি প্রমাণ করে যে রাষ্ট্র তার প্রান্তিক নাগরিকদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বাজেটের অন্যতম প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হল তামাকজাত পণ্যের উপর শুল্ক ও করের
উল্লেখযোগ্য বিধি। এটি কেবল রাজস্ব আদায়ের মাধ্যমে নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। তামাকের সহজলভ্যতা কমিয়ে আমরা যেমন অসংক্রামক রোগীর ঝুঁকি কমাচ্ছি, তেমনি তরুণ সমাজকে ধ্বংসাত্মক আসক্তি থেকে দূরে সরিয়ে রাখছি। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের ঔষধের উপর কর কমিয়ে এবং তামাকের উপর কর বাড়িয়ে সরকার যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতির পরিচয় দিয়েছেন তা বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার যোগ্য। এটি তামাক মুক্ত বাংলাদেশ গড়ার পত্রে একটি সাহসী ও মানবিক পদক্ষেপ। মাননীয় স্পিকার, একটি জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হলো তার শিক্ষা খাতে। এবারের বাজেটে শিক্ষা খাতের জন্য যে বিশাল বরাদ্দ রাখা হয়েছে তা মূলত আমাদের ভবিষ্যৎ মেধাকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার উপযোগী করার প্রতিশ্রুতি। কেবল ভবন নির্মাণ নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল ল্যাব এবং স্মার্ট ক্লাসরুমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা আমাদের শিক্ষিত বেকারত্বের হার কমিয়ে স্কিলড লেবার ফোর্স বা দক্ষ জনশক্তি তৈরিতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে গবেষণার বিশেষ তহবিল গঠন মেধাবীদের দেশ ছাড়ার প্রবণতা কমাবে এবং দেশীয় উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হলো কৃষি। এবারের বাজেটে কৃষিখাতে 43,03,035 কোটি টাকার বিশাল বরাদ্দের প্রস্তাব আমাদের সরকারের কৃষক বান্ধব নীতিরই প্রতিফলন। বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধি সত্ত্বেও সরকার কৃষি ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে কৃষকদের উৎপাদন খরচ না বাড়ে। জলবায়ু পরিবর্তনে সহিষ্ণু বীজ উৎপাদন এবং যান্ত্রিকীকরণের যে তহবিল রাখা হয়েছে তা আমাদের খাদ্য নিরাপত্তাকে টেকসই করবে। মাননীয় স্পিকার, স্থানীয় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর অবকাশ সুবিধা দেওয়ার ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং বাংলাদেশ কৃষিপণ্য রপ্তানিতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের বরাদ্দ কেবল সেবার সংখ্যা বাড়ায় নয়, বরং সেবার মান উন্নয়নের দিকেও নিবন্ধ। উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলি ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং চিকিৎসক। মাননীয় সদস্য, ধন্যবাদ। 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। 2 মিনিটের মধ্যে উপজেলা শেষ পর্যায়ে করবেন। কমিউনিটি ক্লিনিকগুলিতে ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এতে করে গ্রামীণ সাধারণ মানুষকে আর ছোট খাটো চিকিৎসার জন্য শহরে ছুটতে হবে না। কিডনি, ডায়ালিসিস সামগ্রী, ক্যান্সার ও হার্টের টেস্টের উপর শুল্ক হ্রাস করা হয়েছে। একজন দরিদ্র ক্যান্সার রোগীর ঔষধের দাম যখন কমে, তখন সেটি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত থাকে না, সেইটি হয়ে ওঠে একটি পরিবারের বেঁচে থাকার নতুন আশা। উন্নত যোগাযোগ ব্যবস্থা মানে গতিশীল অর্থনীতি। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় একটি অংশ পরিবহন ও যোগাযোগ খাতে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন রাস্তা তৈরির পাশাপাশি বিদ্যমান সড়কগুলির মান উন্নয়ন ও 4 লেনের রূপান্তরিত কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কগুলোকে শক্তিশালী করার মাধ্যমে দেশের প্রতিটি কোণকে মূল অর্থনৈতিক স্রোতের সাথে যুক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য উন্নয়নের সুফল দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া। স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছি। ইউনিয়ন উপজেলা পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির ফলে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ এবং শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব। মাননীয় স্পিকার, স্থানীয় পর্যায়ে ছোট ছোট অবকাঠামো নির্মাণের ফলে গ্রামীণ শ্রমজীবীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে শহরমুখী মানুষের চাপ কমবে এবং গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হবে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, কৃষিতে সমৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা, সড়ক গেতু এবং স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূলের উন্নয়ন, এই চতুর্মুখী অগ্রযাত্রায় আমাদের 2026 সালের বাজেটের মূল শক্তি। এই বাজেট একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সফল কারিগর। কর্মকাজ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের এবারকার বাজেট সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে। দ্য বিগেস্ট বাজেট ইন দি হিস্টরি অফ বাংলাদেশ। 9,38,000 কোটি টাকার বাজেট,
প্রথম বাংলাদেশের বাজেট ঘোষিত হয়েছিল 786 কোটি টাকার। সেটা আস্তে আস্তে পর্যন্ত এই পর্যায়ে এসেছে। আমি মনে করি যে স্বাভাবিক যে অর্থের মূল্যস্ফীতি, এই কারণে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। তবে একটা ভালো বাজেট করেছেন আমি বলতে চাই। অর্থমন্ত্রী এবং তার টিম সহ যে কাজটা করেছেন, চেষ্টা করেছেন জাতির জন্য একটা ভালো বাজেট উপহার দেওয়ার, তার জন্য আমি ধন্যবাদ জানাই। সম্মানিত মাননীয় স্পিকার, সমস্যাটা এখান না। বাংলাদেশে যে কোনো সরকারের ক্ষেত্রেই বাজেট প্রদানের ক্ষেত্রে সমস্যা হয় না। সমস্যা হয় বাজেট জায়গা মতো পৌঁছে না, এটাই সমস্যা। আমি এখনো সন্দেহ করি যে আসলে যে বাজেট যেটা দেওয়া হয়েছে যথার্থ উপকারভোগী ব্যক্তিরা পাবে কিনা, যথাস্থানে এই সুযোগ সুবিধা যাবে কিনা, এ ব্যাপারে আমি সন্দিহান আছি। এর জন্য প্রয়োজন গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন। সম্মানিত, বারবার সম্মানিত আসছে মাননীয় স্পিকার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবনে চলার জন্য বিধান দান করেছেন। আল্লাহ পাক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে মানুষের জীবন অর্থনৈতিক জীবন প্রবাহ করার জন্য বিধান দিয়েছিলেন। কিন্তু আজ দুনিয়ার মানুষ ভুলে গিয়েছে, ভুলে যেয়ে নিজস্ব পদ্ধতিতে অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান করতে যে সমাধান হয়নি, আরো সমস্যা সৃষ্টি হয়েছে। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা আমাদের শুধু দেশে না, সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সমস্যা যে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে আমি বলতে চাই, আসলে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে জনগণের কখনো কল্যাণ করা যায় না। আমি বলতে চাই এই মহান সংসদে দাঁড়িয়ে, যারা দেশের স্কলার আছেন, বুদ্ধিজীবী আছেন, অত্যাধুনিক যুগেও সুদ বাদ দিয়ে কিভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়া করা যায়, তার জন্য গবেষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দুর্নীতি, আমি কয়েকটা কথা বলে শেষ করে দেব, একটু সময় একটু বাড়িয়ে দেবেন, এলাকার কথা কিছু বলতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতি তো বড় সমস্যা। এই দুর্নীতি কমানোর জন্য আমি কিছু একটা পরামর্শ দিতে চাই কমপক্ষে। সেটা হলো যে শিডিউল যে ঠিকাদার প্রতিষ্ঠান শিডিউল পায়, কাজ পায়, সেবার বিক্রি করে, সে আর এক জায়গায় বিক্রি করে, এরকম বিক্রি করতে করতে মূল কাজের ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির অনেক কারণ আছে, এটা একটা বড় একটা কারণ যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পায় সে নিজে কাজ করে না, বিক্রি করে দেয়। অতএব এই বিক্রি যাতে করতে না পারে এর জন্য একটা প্রয়োজন আইন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি একজন শিক্ষক মানুষ, একটা কলেজের সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগের। শিক্ষামন্ত্রীকে আমি একটু পরামর্শ দিতে চাই। উনি 71 বিধিতে, সেদিন 300 বিধিতে যে কথা একটা বিবৃতি দিলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা, যে মামলার জট সংঘাত, এর জন্য শিক্ষকদেরও দাবি দেওয়া আছে। আমি বলতে চাই বেসরকারি সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানের আয় যদি সরকার নিয়ে নেয়, সরকারের বাজেটের পক্ষে তেমন কোনো ক্ষতি হবে না। এটা খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব, আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আর বাকি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। 2 মিনিট। জি। এরপর করমুক্ত আয়ের সীমা 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা আমার দাবি হইল যে 5 লক্ষ টাকা করা উচিত। আর কৃষিক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে, তারপরেও আরো বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমি বলছি। আর কিছু জটিল রোগ আছে যেটা সরকার ইতিমধ্যে উল্লেখ করে
বাজেটে ভর্তুকি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমার চিন্তা আগেই ছিল যে কিছু জটিল রোগ আছে যেটা ব্যক্তি পর্যায়ে রাখার আর কায়দা নাই, এটা সরাসরি সরকারি ফ্রি ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। যেমন ক্যান্সার, তারপর হার্ট অপারেশন, কিডনি ইত্যাদি জটিল রোগ ব্যক্তি পর্যায়ে চিকিৎসা করার কায়দা নেই। একটা সরকার দায়িত্ব নিলে ফ্রি ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যুবকদের হাতে, তরুণ যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আমার নির্বাচনী এলাকা 1348 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে, এটা পাকা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর সর্বশেষ একটা কথা বলি, আমার জেলার মন্ত্রী, আইনমন্ত্রী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব এখানে উপস্থিত আছেন। তো ওনার কালকের বক্তব্যে একটা বক্তব্যে ঝিনাইদহের মানুষ আহত হয়েছে। ঝিনাইদহে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য ঝিনাইদহের মানুষ অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে। আমি সংসদেও একদিন বলেছিলাম, সেটা একটা ফিজিবিলিটি স্টাডি বা চলতেছে, কোথায় করা যায়, কিভাবে, স্থান নির্বাচন সহ। কিন্তু কাল আইনমন্ত্রী ঝিনাইদহে যেয়ে ঝিনাইদহে হবে না, অন্য জায়গায় হবে বলে আসছেন। এর জন্য ঝিনাইদহের মানুষ আহত হয়েছে, আমার কাছে বারবার ফোন করছে। আন্দোলন। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান, ঝিনাইদহ 1। আপনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1733 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাজেট উপস্থাপিত হয়েছিল। সেইটার ধারাবাহিকতায় 1860 সালে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন বাজেট উত্থাপন করেছিলেন। তার অনুসরণে বাংলাদেশের পার্লামেন্টে 1972 সালের 30শে জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছিল। আর সে জায়গা আজকে আমরা এই সংসদে আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সঙ্গত কারণেই, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে পার্লামেন্টে এটা এসেছে, আমি ক্যাবিনেটের সদস্য হিসেবে এই বাজেটের পক্ষে কথা বলবো। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এবারের বাজেট চাকরির সংকুলন করার বাজেট। মাননীয় স্পিকার, আর সে কারণেই এই বাজেটকে লক্ষ্য করে এবার বাজেটের সম্পর্কে সবচেয়ে বেশি যারা সমালোচনা করেন সিপিডির পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অনেক চিন্তাশীল বাজেট। এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। এই চিন্তা একদিনের চিন্তা না মাননীয় স্পিকার, এই চিন্তা বিগত প্রায় 1.5 দশক ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভ্যানগার্ড, আমাদের প্রধান সেনাপতি যখন এক্সাইলে ছিলেন, তার প্রতিটি মুহূর্ত যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করা হয়েছে, সেই চিন্তার ফসল ছিল এই বাজেট। যে চিন্তার ফসল হিসাবে উনি বাংলাদেশের মাটিতে আসার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই আই হ্যাভ এ প্ল্যানের সুচিন্তিত রূপায়ণ হলো এবারের বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট।
যে মানুষ স্বপ্ন দেখতে পারে না সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্ন বিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কি নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য, কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডকে যতটা জনপ্রিয় ইতিমধ্যেই করা হয়েছে, ফ্যামিলি কার্ডকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেট বাংলাদেশকে শুধু সার্টিফিকেট তৈরির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে চলমান প্রক্রিয়া আছে সেখান থেকে বের করে এনে এই বাজেট কারিগরি খাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত 6,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, যেখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে খাত আছে সেখানে দেখা যাবে এই বাজেটে যুব সমাজকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে শিক্ষা খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, এমন একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি যে সময়ে বিগত 1.5 দশকের মতো সময়ের আমার দেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যে সময়ে $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে, যে দেশে লুটপাট করে, আমার দেশের থেকে লুটপাট করে অর্থনৈতিকভাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে, বিদেশে যে লুটেরারা এখন শান শওকতে অবস্থান করছে, যে সময় আমরা দায়িত্ব গ্রহণ করেছি সেই সময় এসে আমরা দেখতে পেয়েছি মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এমন সময়ের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সামনে যে বাজেট, জাতির সামনে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটকে যারা সমালোচনা করছেন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত নেই যে তথ্য উপাত্ত দিয়ে বাজেটের সমালোচনা করতে হবে। যে সমালোচনা আসছে সেটা যদি আইনের ভাষায় বলি, সেই সমালোচনা ভেগ, ইনডেফিনেট, ল্যাক ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স। বলছেন, একটু আগে আমার একজন বন্ধু বলে গেলেন, আমার একজন সংসদ সদস্য বলে গেলেন আমার আগেই, আমার জেলার সংসদ সদস্য, কর্মসংস্থান আরও বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হবে। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে 6,000 কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকায় এসেছে, 6,000 কোটি টাকার বাজেট দিলেই হতো, এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে। আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরও কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের। আপনারা মনে করছেন যে আমরা কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি, আরও দরকার, অবশ্যই দরকার। আগামী দিনগুলোতে আমরা সেই পথেই হাঁটব। সেই পথে হাঁটতে চাই বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেটা আছে 20,000 কিলোমিটার আমরা যে খাল এবং নদী খনন করছি, এটা কর্মসংস্থান তৈরি করার একটি অধিক্ষেত্র।
আমরা 25 কোটি গাছ লাগানোর যে কর্মসংস্থানের কথা বলেছি, গাছ লাগানোর কথা বলেছি, এটা আমাদের কর্মসংস্থান বাড়ানোর অন্যতম একটি অধিক্ষেত্র হবে। মাননীয় স্পিকার, আমরা বলি আমাদের হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। কখন মাঠে নেমেছি? যখন আমার জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে ইরান যুদ্ধের কারণে, তখন সাহস করে স্বপ্ন দেখে স্বপ্নবিলাসী হয়ে, উচ্চাভিলাষী হয়ে আমরা কিন্তু একই সাথে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করেছি। আমরা স্বপ্নবাজ মানুষ, আমরা বিশ্বাস করি যে স্বপ্ন দেখতে পারে না, যার উচ্চাভিলাষ নাই, সেই বাংলাদেশে প্রগতিশীলতার দিকে না ধাবিত হয়ে প্রতিক্রিয়াশীলতার সেই পিছনের দিকেই এগোতে থাকবে। আমরা সেই পথ ধরে হাঁটি না, আমরা প্রগতির পথ ধরে হাঁটি, আমরা উন্নয়নের পথ ধরে হাঁটি। আমরা এই বাংলাদেশকে আলোর পথ দেখাতে চাই, যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন আমাদের পূর্বসূরি, আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী আমাদের গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের পথ দেখিয়েছেন, আমরা ঠিক সেই পথ ধরেই আমরা হেঁটে যাচ্ছি। আমরা বিশ্বাস করে আমরা হেঁটে যাওয়ার পথে আমরা সতর্ক আছি, কারণ আমার ডান দিকে যদি আমাদের ফ্যাসিস্টরা থাকেন, আমার বাম দিকে হয়তো বলা হয় মৌলবাদ আছেন। মৌলবাদ এবং নৈরাজ্যবাদকে মোকাবেলা করে যে বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, সেই বাংলাদেশের কাণ্ডারি হিসাবে আমাদের সামনে প্রধান সেনাপতি হিসাবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা পথ হারাবো না মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এগিয়ে যাবেন, সেই পথে আমরা এগিয়ে যাব। এবং সেই পথ ধরে যখন আমরা এগোতে যাই, সেই পথে বলতে হয়, সেই 1733 সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বাজেট যখন ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, তারপরের থেকে সেই ব্রিটেন যেখানে এগিয়ে গেছে, আমরা ঠিক সেই একই পথে উচ্চাভিলাষী এবং স্বপ্নবিলাসী বাজেট নিয়ে এই বাংলাদেশকে সেরকম একটি স্তরে নিয়ে যাব, একটার পর একটা করে। সেখানে আমাদের যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর এবং ব্যারিকেড আমরা ভেঙে ফেলব। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয়, তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাতে তালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নির্জীবভাবে বসেছিলেন, অ্যাজিপ এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন, সেইটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা এটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট। মাননীয় মন্ত্রী, আরো 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটে সাম আপ করুন। মাননীয় স্পিকার, এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে। একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন, তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন, তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য। সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য
বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের 234 বিলিয়ন টাকা পাচার করে নিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে, একদিকে মাননীয় বিরোধী দলীয় নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনারাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা আন্দোলন করছেন বুঝে করেন। এই বাজেটকে কেন্দ্র করে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন চাচ্ছেন, সেই বিরোধিতার জন্য বিরোধিতা না করে আসেন উচ্চাভিলাষীর বাজেট। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা 1। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে এই ধরনের একটি সুন্দর এবং সাধারণ মানুষের, সব ধর্মের মানুষের এবং খেটে খাওয়া মানুষের জন্য একটি সুন্দর একটি বাজেট উপহার দেওয়ার জন্য। 2026-27 অর্থ বছরে বাজেট দেওয়া হয়েছে 9,38,000 টাকা, 9,38,000 কোটি টাকা। কিন্তু 2025-26 সালে যে বাজেটটি দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এনসিপি এবং জামাতের সহায়তায়, তার পরিমাণ ছিল 7,90,000 কোটি টাকা। 2024-25 সালে যে বাজেটটি দেওয়া হয়েছিল সেটা ছিল আরও বেশি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বর্তমান যে বাজেটটি দেওয়া হয়েছে তার ব্যবধান হলো 1,48,000 কোটি টাকা। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার মিশন এবং দেশের জাতির মিশন জন্য সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন কার্ড বাবদ এখানে ব্যয় ধরা হয়েছে 1,44,000 কোটি টাকা। এর মধ্যে আছে 41 লক্ষ ফ্যামিলি কার্ড, 42,50,000 কৃষক কার্ড, 62 লক্ষ বয়স্ক ভাতা কার্ড, 29 লক্ষ বিধবা ও স্বামী নিগৃহীতা কার্ড, 36 লক্ষ প্রতিবন্ধী কার্ড, 5 লক্ষ বৃক্ষরোপণ, 5 কোটি বৃক্ষরোপণ, 25 কোটি 5 বছরে, 1 বছরে 5 কোটি, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, 30-35 বেডের হাসপাতালকে 101 বেডে উন্নয়ন, আলেম উলামাদের জন্য ভাতার ব্যবস্থা করা, মেয়েদের জন্য বিনা পয়সায় ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করা, স্কুলের বাচ্চাদের জন্য 2 সেট ড্রেস, ব্যাগ, খাবার বিতরণ করা। এছাড়াও মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ধান, চাল, তেল, ডাল, লবণ, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর সুদ হার, কর হার 5%, 2%, 1% থেকে কমিয়ে
0.5% উৎসকর করা হয়েছে। হার্টের রিং, কিডনি রোগীদের ডায়ালিসিসের ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। সব কিছু মিলে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক পর্যায়ে আনার জন্য একটি সুন্দর বাজেট উপস্থাপন করা হয়েছে। বন্ধ কলকারখানা চালু করার ব্যবস্থা করা হয়েছে। সিগারেট এবং মদের উপর কর বৃদ্ধি করা হয়েছে মানুষকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনুৎসাহিত করার জন্য। টিআইবি রিপোর্ট অনুযায়ী সংসদ চলাকালীন অবস্থায় প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা। ইসলামী ব্যাংক মানে একটি দেশ না, ইসলামী ব্যাংক মানে একটা ব্যাংক, যে ব্যাংকের আলোচনার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে এবং এতে ব্যয় হয়েছে 1,63,20,000 টাকা। মাননীয় স্পিকার, সিগারেট মদের জন্য ওই পাশ থেকে বলা হয়েছে যে এইগুলো ট্রেজারি বেঞ্চে যারা বসে তাদের অভ্যাস, তারা খায় বলে এগুলো এখনো রাখা হয়েছে। আমি জানি না, আল্লাহ জানে কার কি অভ্যাস আছেন। তবে আমি এতটুকু বলতে পারি, আপনারা বিগত দিনে শুনেছেন মুদা বিয়া, মুদা বিয়ার কথা শুনেনি? মুদা বিয়া কি জিনিসটি স্পিকার আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী সহ ধরা পড়লেন মুদা বিয়ের নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান যা, এই ইতিহাসও আপনারা জানেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন যুদ্ধ হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র 4 মাস পার হয়েছে। এই 4 মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলার উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন। বিরোধী দল থেকে এখনো কিন্তু বলা হয় যে তাদের কথার বাইরে গেলে আন্দোলন যাবে, কিন্তু বিএনপি জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমেই। আন্দোলনের ভয় দেখে বিএনপিতে কোনো লাভ নেই। আমি মাননীয় স্পিকার, আমার এলাকার 2-1টি সমস্যার কথা বলবো। ঢাকা শহর কিন্তু এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, মানে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে মানুষ চলাফেরা খুব সমস্যা হচ্ছে। তাই ঢাকা শহরটাকে যদি আরও এক্সপ্যান্ড করা যায়, যেমন 2015 সালে একটা ম্যাপ দেখেছি আমি, কেরানীগঞ্জ, আশুলিয়া, সাভার শহর ঢাকা শহরের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার নির্বাচনী এলাকা দোহারনবগঞ্জ কথা বলবো, সেখানে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, দোহারনবগঞ্জের মিনিমাম 50,000 ফ্যামিলি ঢাকা শহরে বসবাস করে। যদি সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়, সেখানে যে রাস্তাটি আছে সেখানে যদি 4 লেনের রাস্তা করে দেওয়া হয়, তাহলে এই 50,000 পরিবার গ্রামে থেকেই তারা ঢাকা এসে চাকরি বাকরি করতে পারবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারবে। আমাদের এলাকায় এখনো গ্যাস আসেনি, আমাদের এলাকায় রাস্তাঘাট ভঙ্গুর, আমাদের এলাকায় জলাশয়ে প্রতিটি বাড়ির সামনে পানি জমে যায়। এগুলো নির্মূল করতে হলে আমাদের পর্যাপ্ত ড্রেনের পরিমাণ প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের প্রকল্প নিয়েছেন, তার মাধ্যমে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই জলাশয় থেকে আমরা মুক্তি পেতে পারব। আমাদের এলাকায় যে হাসপাতাল আছে, হাসপাতালগুলো যে 101 বেড করা হবে, সেগুলো যেন সাথে সাথে তার সমস্ত সুবিধাগুলো, তার সরঞ্জামগুলো, যন্ত্রপাতিগুলো এবং জনবলগুলো যেন বৃদ্ধি করা হয়, সেই ব্যাপারে আমি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি বলে নিই তারপরে। মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয়
বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হলো যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলা নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি? আপনি বলেন। মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি, আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জে, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ, আমি মাননীয় স্পিকার। তো আমি চাইব যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপান্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নাই। এবং তাছাড়া এখনো কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই। যাই হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব কি বলবেন এই সম্পর্কে? বলেন না কিছু। এটা একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে এখানে আলোচিত হোক, এটা চাই না আমরা। এই বিষয়ে বলেন না, অন্য কোনো কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে না। এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে। এইটা আর করা যাবে না, এটা হারাম। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, ফরিদপুর 4, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা নবীন সদস্য, ভুলভাল হলে ক্ষমা করবেন। আমি প্রথমেই একটু পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাঁটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট জ্যোতি বসুরা আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন, চিৎকার করে হঠাৎ করে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার প্যাড থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো। সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধানবাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক না, তার প্রিয় সহধর্মিণী একজন মেধাবী চিকিৎসক, গোল্ড মেডেলিস্ট, তিনি তো আর সংসদে নাই। আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। তো যাই হোক, আমি বাজেট বক্তব্য দিব, তার আগে একটি কথা বলি যে মাননীয়
অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। এক সময় দীর্ঘদিন তিনি 13টি বাজেট উপস্থাপন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন, একবার পাকিস্তান সফরে ফেরবার পথে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনেই তিনি ছিলেন। তো বেনজির ভুট্টো তাকে দেখিয়ে বললেন বিদায় দেওয়ার সময় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যাওয়া এই জাদুর কাঠিটাকে যদি আমাকে দিয়ে যেতেন, আমাদেরকে দিয়ে যেতেন। তো যাই হোক, সাইফুর রহমান নাই, তিনিই প্রথম, তিনি তার বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে 13টি বাজেট দিয়েছিলেন এবং বাংলাদেশের এই বাজেটের মধ্যে ভ্যাট প্রথার প্রবর্তন সাইফুর রহমান করেছিলেন। তখন অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই ভ্যাট বাংলাদেশের বাজেটের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে, না হলে আমাদের বাজেট করা কঠিন হয়ে যেত। কিন্তু সাইফুর রহমান বেগম খালেদা জিয়া না থাকলেও তাদের যে অনুষ্ঠিত নীতি আদর্শ, সাইফুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল আপনি বাজেট করবার সময় কি মাথায় রাখেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে যে প্রান্তিক মানুষটা, সেই মানুষটার কথা আমার মাথায় থাকে বাজেট করবার সময়। তো সেই জন্য এইবারকার বাজেট আমি দেখলাম দীর্ঘদিন পরে, আমার বন্ধু সহকর্মী আইনমন্ত্রী যেটা বলেছেন যে বাজেটের পরে, আমি 39 বছরের রাজনৈতিক কর্মী, আমরা দেখতাম যে বাজেটের পরে ব্যানার রেডি থাকতো, এক পক্ষ এই বাজেট গণবিরোধী মানি না, আর এক পক্ষে এই বাজেটকে স্বাগত জানায় গরিবের বাজেট বলে মিছিল করত। আমরা বিএনপি দীর্ঘদিন ধরে সেইভাবে আমরা করিনি। বিগত কয়েক বছর আমি যতটুকু দেখেছি যে বাজেটকে আমরা পর্যালোচনা করেছি, বাজেটের ভিতর সত্যিকার অর্থেই কি কি মানুষের জন্য আছে আর কি কি মানুষের জন্য নাই, সেই বিষয়গুলা আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে মতামত দিয়েছি। আইনমন্ত্রী যেটা বলেছেন যে এবার মিছিল হয়নি, মিছিল হয়েছে, ব্যানারও রেডি ছিল। আমরা এখানে বাজেট শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা সেই একই মিছিল করেছে। আমি মনে করি যে এই সংসদে অনেক তরুণ রাজনীতিবিদ, অনেক মেধাবী রাজনীতিবিদ যারা এসছেন, আধুনিক শিক্ষিত রাজনীতিবিদ এসছেন, আমরা সেই মানধাত্তার গতানুগতিক রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থেই বাজেটের জন্য যেটা আমাদের বাস্তবতা, যেভাবে জনগণের জন্য করা আছে সেই বিষয়গুলো যদি বলেন এবং গণবিরোধী যদি কিছু থাকে সেটাও যদি বলেন, তাহলে আমরা উপকৃত হই। মাননীয় স্পিকার, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। তা আমি বললাম কি কারণে ভাই? কয় দেখেন না, হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন? এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতা এসেছে শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলে এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো, তাইলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে, কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা, এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি। আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনো ভাবে, আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনো ভাবে, কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্যে আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি এর একটা সুদূর প্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা নানানভাবে সমালোচনা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন যে আর সময় দেওয়া যাবে না, হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। কি কারণে সেই পথে যাবে আমি ঠিক জানি না। একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, একসাথে জেল খাটলাম, একসাথে নিপীড়িত হইলাম। 18 সালে আপনার মার্কা নাই, আপনি আমার মার্কা দিয়ে নির্বাচন করলেন। এখনই যদি বলেন হাসিনা যাবে যেই পথ গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, এই যে রাজনীতি এত অসহিষ্ণু হয়ে গেলেন, 3.5 বছর, 3.5 মাস, 5 বছরে একটা সরকার
3.5 মাস কত সময় হয়ে গেল আমি জানি না, আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ধরনের কথা বলছেন। তারেক রহমান কি 1400 মানুষকে গুলি করে হত্যা করছে? তারেক রহমান কি লক্ষ লক্ষ গায়েবী মামলা দিছে? তারেক রহমান কি গুলি করে সাউন্ড গ্রেনেড দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ নিশ্চিহ্ন করে দিছে? তারেক রহমান কি হাজার হাজার গুম করছে? তারেক রহমান কি হাজার হাজার মানুষকে অন্ধ করছে, পঙ্গু করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে? যে আপনারা আর সময় দিবেন না, এখনই হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান যাবে যেই পথে, এটা কোন ধরনের বক্তব্য, কোন ধরনের অসহিষ্ণুতা, এটা আমি জানি না। এবং আরো কেউ কেউ আরো বাড়ায় বলে, আর বিদেশে একটা গ্রুপ আছে তারা তো বলেই এই আসলাম, এই নামলাম। আরে ভাই, 17 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, এইসব ফেসবুকের আলাপ, ইউটিউবের আলাপ, এইগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আমরা মানুষের জন্য বাজেট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী, এবং তিনি বাজেট বক্তৃতায় এবার পরিষ্কার করে বলেছেন যে এটা, এই বাজেটের মূল লক্ষ্য হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে নিয়ে মানুষ কখনো চিন্তা করে না, একেবারে নিচের যে মানুষ, সেই মানুষটার কথাও তিনি মাথায় রেখেছেন এবং কাজ করেছেন। শুধু চাই না মাননীয় স্পিকার, এখানে অনেকগুলা ইস্যু দেখেন। মাতৃ ও শিশু স্বাস্থ্য 2266 কোটি টাকা, এটা কি শুধু বিএনপির মা, বিএনপির শিশু? তারপরে আপনার ঔষধ ভ্যাকসিন 7623 কোটি টাকা। তারপরে দেখেন আপনি 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার জন্য 400 কোটি টাকা। কখনো এটা কিন্তু বিগত দিনের কোনো বাজেটে এই ধরনের চিন্তা আমরা দেখি নাই। তারপরে চিকিৎসা স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে 1,05,000 কোটি টাকা। ই হেলথ কার্ডের সিস্টেম, কেয়ার গেভার, নানান ধরনের নিত্য নতুন। তারপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। বাংলাদেশের মানুষ কখনো চিন্তা করে নাই 2,500 টাকা গ্রামের একেবারে প্রান্তিক লেভেলের যে মানুষ, তৃণমূলের যে মানুষ, তিনি যদি পান, সেটা তার কাছে 2.5 কোটি টাকার মতো হয়ে যায় মাননীয় স্পিকার। সেই জন্য আপনারা সমালোচনা করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা বিশ্বাস করি দিন শেষে এই বাজেটের উপকারিতা আপনারা যখন পাবেন তখন আপনারা মনে করবেন, এবং রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে রে তোর ধুলো দিবে, কাল সকালে মালা হাতে আসবে রে তোর পিছে পিছে। মাননীয় স্পিকার, সিনিয়র সিটিজেন 65 বছর বয়স যাদের, তাদেরকে বিনামূল্যে ট্রেন ভ্রমণ এবং 25% কম ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের যে ব্যবস্থা করা আছে এই বাজেটে, এটাও একটা অভিনব পদ্ধতি। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বাজেট, এই ধরনের চিন্তা কেউ কখনো করেনি। তো সেই জন্য আমরা বলবো যে বাজেট নিয়ে আপনারা অবশ্যই সমালোচনা করেন, এবং এই বাজেট আমি বিশ্বাস করি যদি বাস্তবায়ন, ওনারা বলেন যে কল্পনা বিলাসী, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন, আরে ভাই, কল্পনা বিলাসী না হলে কি হবে? বলা হয় যে মানুষ তার স্বপ্নের চাইতে বড়, স্বপ্নের সমান বড়। মানুষের যদি স্বপ্ন না থাকে, আপনি যদি আকাশ ছোঁয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি ছাদ পর্যন্ত যেতে পারবেন। আর আপনি যদি ছাদে যেতে চান, তাহলে তো আপনি মেঝে থেকে উঠতে পারবেন না। বাজেট হলো আমার আগামী দিনের স্বপ্ন, আমার আগামী দিনের আকাঙ্ক্ষা। আমি এটা করবো এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে। সেই চিন্তা, সেই স্বপ্ন যদি আপনার না থাকে, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই বাজেট 100% বাস্তবায়িত হবে, কোনোদিন হয়েছে জানি না। বিদেশি ঋণের কথা ওনারা বলেন, তৃতীয় বিশ্বের দেশে কোথায়, কোন দেশে কখন ঋণ ছাড়া বাজেট হয়েছে আপনি বলেন? আপনি জানি না। শুধু ঋণ তো আমরা নিচ্ছি না, ঋণ তো পরিশোধও করবো আমরা। বিগত সরকারে রেখে যাওয়া ঋণ 1,27,000 কোটি টাকা। মাননীয় অর্থমন্ত্রী যেটা আমাদের বাজেট বক্তৃতায় বলেছেন, শুধুমাত্র ওই ঋণ নিব এই আতঙ্ক, এই জুজুর ভয়, এটা যদি দেখান তাহলে হবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলছি যে আপনি দয়া করে এই বাজেটকে আপনারা সহযোগিতা করেন। অহেতুক বিরোধিতার কারণে ধন্যবাদ। আচ্ছা, আর 2 মিনিটে আপনি সাম আপ করুন। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে আর বেশি না বলি, আমি শুধু একটা কথা বলবো যে আমার এলাকার মানুষ, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন, শূন্য হাতে আমি গিয়েছিলাম। তারা আমাকে বুক ভরা ভালোবাসা দিয়েছেন, হৃদয় উজাড় করে দিয়েছেন। 53,000 ভোটে আমি বিজয়ী হয়েছি। তাদের কিছু দাবি দেওয়া তো এখানে বলার প্রয়োজন। আমার এলাকা থেকে অনেকেই ফোন করে, বিদ্যুতের বিরাট সমস্যা হচ্ছে ইদানিং। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আছেন, দয়া করে যদি উনি একটু ব্যবস্থা নেন, আমরা খুব খুশি হব। আমার এলাকা একটা রাজনৈতিক ভৌগোলিক গুরুত্বপূর্ণ এলাকা, 28টি জেলা, 21টি জেলার প্রবেশদ্বার। এখানে একটা হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে 2003 সালে 30 শয্যা থেকে 50 শয্যা করেছিলেন, ভাঙ্গা হাসপাতাল। সেটা মাননীয় প্রধানমন্ত্রী এখন 100 শয্যা করেছেন। আমি অনুরোধ করব, দয়া করে এই হাসপাতালটা গুরুত্বপূর্ণ জায়গা, 250 শয্যা যদি করে দেওয়া যায়। আমার এখানে একটা ট্রমা সেন্টারের খুব প্রয়োজন। আমি নির্বাচনের সময় কমিটমেন্ট করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে, মন্ত্রীকে অনুরোধ করে আমি এনে দেব। মাননীয় স্পিকার, অনেক মানুষ বেঘরে মারা যাচ্ছে,
তাৎক্ষণিক চিকিৎসার অভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা ট্রমা সেন্টার যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, আমি প্রায় যাই, অনুরোধ করি মন্ত্রীদেরকে, কিন্তু খুব একটা ফল পাই না। আমার মাননীয় প্রধানমন্ত্রী আছেন, নিশ্চয়ই তিনি বিষয়টি দেখবেন এবং বিবেচনা করবেন। নদী ভাঙন, 7-8টি ইউনিয়ন নদীর কবলে বিলীন হয়ে গেছে, অনেক মানুষ সর্বহারা সদরপুর উপজেলা, চরভদ্রেশ্বর উপজেলায়। মাননীয় পানি মন্ত্রী রয়েছেন, তাকে আমি অনুরোধ করব যে এই নদী ভাঙনের বিষয়ে যদি আপনি একটু ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমার এলাকার মানুষ খুবই উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মতিউর রহমান, জিনেদা 3, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সকল শ্রেণীর মানুষের বাস্তব চাহিদা সমন্বয়পূর্বক বাজেট প্রণয়ন করা সরকারের একান্ত কর্তব্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের কর জিডিপির অনুপাত বর্তমানে 8% নিচে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। নেপাল 23.3%, ভারত 20.3%, পাকিস্তান 15.3%, শ্রীলঙ্কা 13.3, বাংলাদেশ 7.51। এ বিষয়ে আমাদের যত্নবান হতে হবে। মাননীয় স্পিকার, আয়কর থেকে রাজস্ব আয়কর থেকে আয় হওয়ার কথা 50% আয়কর থেকে, কিন্তু বাস্তবে 10 থেকে 15%-এর বেশি আয় হচ্ছে না, যদিও 35% আয় দেখানো হচ্ছে। বর্তমান বাজেট 9,38,000 কোটি টাকা। বাজেটটি অবশ্যই জনগণকে স্বপ্ন দেখাতে পারে, তবে এক্ষেত্রে অপচয় কমাতে হবে, স্বচ্ছতা বাড়াতে হবে, দুর্নীতি না কমালে অতীতের মতো বাজেট বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে হবে। মাননীয় স্পিকার, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পরিষ্কার করে বলছি বা বিশ্বাস করি, আই অ্যাম মোর দ্যান স্যাঙ্গুইন। আমাদের আসল ঘাটতি হলো এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্সের। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের উচিত ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণ করা। কিন্তু একথা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার করে বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়েছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ইমান এনে থাকো বা ইমানের দাবিদার হয়ে থাকো। যদি তা না করো তাহলে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। সূরা আল বাকারা 278-79। জাকাত মুসলিমদের জন্য ফরজ। এদেশে প্রতি বছরে 2 লক্ষ টাকার জাকাত আদায় করা অতীব সহজ। এছাড়াও ইসলামী অর্থনীতির অনেক মৌলিক উৎস আছে, যার সংযুক্ত বা সম্পৃক্ত হলে অতি সহজে মাত্র 5 বছরের, উইদিন দ্য রেঞ্জ অফ অনলি 5 years, আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলা সোনার বাংলায় পরিণত হতে পারত। জাকাত দেবে বিত্তবানরা, পাবে অসহায় হতদরিদ্র মানুষেরা। এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা যেতে পারে। আর আপনার একথা পরিষ্কার অঙ্ক কষে দেখা যাচ্ছে যে সময় আমি কথা বলছি, এখন থেকে 10 বছর পরে গভর্নমেন্টকে 3 লক্ষ কোটি টাকা সুদ গুনতে হবে, যা অসহায় দরিদ্র মানুষদেরকে তা ধ্বংসাত্মক, এবং সেইটা হবে অত্যন্ত ক্ষতিকর বোঝাটা বহন করা। অতএব ওটাকে রিগ্রেটিভ ট্যাক্স বলতে হবে। এ বিষয়ে আমি ধর্ম মন্ত্রণালয়কে বিশেষভাবে ভাবতে বলছি এবং গভর্নমেন্টকে সে পথে পরিচালনা করার জন্য, আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। কৃষি মন্ত্রণালয়, একথা দেবালোকের মতো সত্য, একটি জাতির অর্থনৈতিক ভাগ্য বিনির্মাণে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষকের তেল, বীজ, সার, কীটনাশক সুনিশ্চিত করতে হবে। এ মন্ত্রণালয়ের বাজেটটা আশাব্যঞ্জক বটে, তবে কীটনাশক এবং কোল্ড স্টোরেজের খরচ কমাতে হবে। আমার এ মন্ত্রণালয় 16% বাজেটে 16% বরাদ্দর প্রস্তাব করছি। এরপরে শিক্ষা সম্পর্কে আমার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট যে গোটা দক্ষিণ পূর্ব
Manana Speaker, I require to have only 2 minutes allocation from my beloved organization or on behalf of you. It is up to you. শিক্ষা খাতে আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে আপনার বিশ্ব ব্যাংকের একটা তথ্য আছে যে 189টি সদস্য দেশের মধ্যে 10টি দেশের শিক্ষা খাতের বাজেট সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশও একটি দেশ। অতএব শিক্ষা খাতের বাজেট অবশ্যই 16% করা দরকার। ইবতদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ, প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উন্নয়নে একান্ত প্রয়োজন। এদেশে মাত্র 3টি মাদ্রাসা সরকারি আছে। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিট দেওয়া হলো। মাদ্রাসা আমার কোটচাঁদপুর নির্বাচনী এলাকাতে স্নাতকোত্তর কামিল মাদ্রাসা আছে, 1943 সালে স্থাপিত। 100 বিঘারও বেশি জমি আছে। এটাকে সরকারিকরণ করলে সরকারের রাজস্ব খাত থেকে অতিরিক্ত কোনো ভর্তুকি লাগবে না। প্রতিটা জেলায় জেলায় একটি করে স্নাতকোত্তর কামিল মাদ্রাসা সরকারি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমি আমার সীমান্ত এলাকার মহেশপুরের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ফার্ম দত্তনগর ফার্মে এটাকে স্থাপন করার জন্য আমি আগাগোড়া দাবি করে আসছি। কারণ আমার জমি 2737 একর জমি আছে। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আবার অনুরোধ করছি। মহেশপুর পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এত করুণ, এত অকেজো হয়ে পড়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকগণ রাজপথে রয়েছে। I would like to make an honest request to our beloved government to pay due respect to their demands. এই কথাগুলো বলে আমি আরেকটু বলতে চাই, লক্ষ লক্ষ বিঘা জমি আমার এলাকাতে জলাবদ্ধতা আছে। মাননীয় আইনমন্ত্রী আছেন, আমার লানের ডিস্ট্রিক্ট মিনিস্টার সহ প্রধানমন্ত্রী আছেন। আমি সকলের প্রতি মাননীয় স্পিকারের মাধ্যমে বলি, দয়া করে মেহেরবানি করে দখল হয়ে গেছে আমার বেতনা কুদলা নদী, সেগুলোকে দখলমুক্ত করতে হবে, খাল খনন করতে হবে। এছাড়া একটি স্থলবন্দর মহেশপুরের সীমান্তে করা যায় কিনা, যেটা দর্শনা থেকে একটা রেল রাস্তা এনে সেটা মহেশপুরের সীমান্ত দিয়ে জিকরগাছা হয়ে আপনার বেনাপোল বর্ডার ওদিকে মেহেরপুর পর্যন্ত যেতে পারে। কথা তো অনেক, দাবিও অনেক, সব কথা একসময় বলা যায় না। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, মহিলা আসন 305। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দীর্ঘ 20 বছর পর এই সংসদে আমি আবারও বাজেট বিষয়ে আলোচনা করতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি কৃতজ্ঞতা জানাতে চাই। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ নামক নামটিকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছিলেন। সেই সঙ্গে একজন মহীয়সী রমণীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, যার রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে আমার পরিবার আমাকে রাজনৈতিক করতে দিয়েছিলেন। সেই মহীয়সী নারীর জন্য মাগফিরাত কামনা করছি। তিনি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, এই সঙ্গে আমি আমাদের দলের সকল নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এরকম একটি দিন আমরা পেয়েছি সকলের প্রচেষ্টায়। আমার দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রইল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই এজন্যই যে দীর্ঘ 17 বছর তিনি দূরে থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন আজকের এই অবস্থানে আসার জন্য। মাননীয় স্পিকার, এই সঙ্গে 71, 24 আর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার,
আমাদের দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাজেট কোনো আমলাতান্ত্রিক সংখ্যার গোলকধাঁধাঁ নয়, এটি আমাদের দলের ঐতিহাসিক 31 দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি জীবন্ত দলিল বলে আমি মনে করি। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক জঞ্জাল লুণ্ঠন এবং লুণ্ঠনতন্ত্রকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বাজেট অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সংসদে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বাজেট আমাকে স্মরণ করিয়ে দিল, এ বাজেট ইজ নট জাস্ট এ কালেকশন অফ নাম্বারস বাট অ্যান এক্সপ্রেশন অফ নেশনস ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশনস। এই বাজেট তৈরি হয়েছে সাধারণ মানুষের রান্নাঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাজেটকে আনা হয়েছে কৃষক, তরুণী, সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। এই বাজেট তৈরি হয়েছে মানুষকে ডানা মেলে উড়বার স্বপ্ন দেখাবার জন্য। সাধারণ মানুষের এই বাজেট সামগ্রিক সংস্কার বিদ্যমান আগে যারা কর দিত তাদের করের বোঝা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন করকে উন্নত প্রক্রিয়ায় আরো সম্প্রসারণ করবার জন্য কৌশল অবলম্বন করবার জন্য। মাননীয় স্পিকার, 2026-এর যে বাজেট 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তাতে আমরা ম্যান্ডেট পেয়েছিলাম একটি গণতান্ত্রিক দেশে একটি ভালো বাজেট দেওয়ার জন্য, আর সেটি মানুষের কাঙ্ক্ষিত ছিল। আমাদের সরকার এই বিশাল 9,38,000 কোটি টাকার উন্নয়নমূলক বাজেট পেশ করেছেন, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতির হার 7.5% নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের অপচয় বন্ধ করার জন্য এবং সেই টাকা সাধারণের মানুষের কল্যাণে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার বিশ্বাস করেন ইট, পাথর এইগুলোর উন্নয়ন কোনো উন্নয়ন নয়, প্রকৃতই মানুষের মেধার এবং স্বাস্থ্যের উন্নয়নকে অনেক জরুরিভাবে দেখা হয়েছে। আর সেই কারণেই শিক্ষা খাতে বাজেট অনেক বেশি এবং এই যুগান্তকারী বাজেট বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ইতিহাসে বাংলাদেশ সবার পর সর্বোচ্চ স্বাস্থ্য খাতেও বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি এই বাজেট প্রণয়নে যারা পেছনে থেকে কাজ করেছিলেন তাদের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানের বিদেশ থাকাকালীন তার যে দেখা এবং এই বিষয়ে তার গভীর জ্ঞানকে এই স্বাস্থ্য খাতকে আরো উন্নততর জায়গায় পৌঁছাবে, যার কারণে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য গ্রামীণ কমিউনিটি মেডিসিন শিক্ষার আবাসিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি ওনাকেও এই মহান সংসদ থেকে ধন্যবাদ পৌঁছে দিতে চাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ, রসুন 60টি দ্রব্যমূল্যের করকে কমানো হয়েছে এবং করদাতাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। করের আয়সীমাকে সাধারণ মানুষের জন্য 3,75,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। আর সামাজিক নিরাপত্তায় 41 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা কিনা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নারী সহকর্মী বৃন্দ ইতোমধ্যেই এই বিষয়ে ব্যাপক বলেছেন নারীর ক্ষমতায়ন বিষয়ে, যেটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, যেটি বেগম খালেদা জিয়া আমাদের নারীদেরকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে যা সারা বিশ্বে প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষককে 100 উপজেলাতে
1,50,000 টাকা কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া হবে। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান। মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 2 মিনিটে সাম আপ করুন প্লিজ। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান, যা বিএনপির 31 দফার খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের প্রতিশ্রুতি ছিল। মাননীয় স্পিকার, বিনিয়োগের জন্য 48 ঘন্টায় কোম্পানির নিবন্ধন, 7 দিনের লাইসেন্স, 5 বছর মেয়াদী মাল্টিপল ভিসা, অনেক কিছুর সুবিধা দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগ বান্ধব এই বাজেটটি তৈরি করেছেন বিজ্ঞজনেরাই। আমাদের এটা মনে রাখতে হবে যে বাজেট প্রতি বছর দেওয়া হয়, এবং বাজেটের আমি একটু শেষ সময়ে বলতে চাই যে বাজেট প্রায় 9 থেকে 10 মাস চলে যায় আমলাতান্ত্রিক জটিলতায়, ধীর গতিতে এর বাস্তবায়ন এটি চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে লাস্টের দিকে এপ্রিল, মে, জুন এই 3 মাসে তড়িঘড়ি করে বাজেটকে সম্পন্ন করবার জন্য যে তড়িঘড়ি করা হয়, তাতে দুর্নীতির এবং তড়িঘড়ি কাজের জন্য ঠিকমতো কাজও আদায় করে নেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হয়, মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই বাজেটটি যাতে মনিটরিং সেল তৈরি করা হয়, বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে আরো জোরদার করা হয়, যাতে বাজেটটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা করতে পারি। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয় যে এই বাজেটে তরুণদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটাকে মাথায় রাখা হয়েছিল। আমি সর্বশেষে মাগুরার কন্যা, তাই এই বাজেটে দেশের উন্নয়নে, মাগুরার কল্যাণে সব সময় কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দের কাছে দোয়া চেয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো ধন্যবাদ দেখে দেখে না পড়ার জন্যে। পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 3, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর 3 আসন থেকে মেলান্দ মাদারগঞ্জবাসীর 2,07,000 ভোট নিয়ে এই জাতীয় সংসদে আপনার মাধ্যমে বাজেট আলোচনায় অংশগ্রহণ করছি, এবং সে কারণে আমি আমার মেলান্দ মাদারগঞ্জবাসীকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন, সেই বাজেটের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনার মাধ্যমে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশের একজন ক্যাপ্টেন আছেন, নাম তার তারেক রহমান। 17 বছর উনি বাংলাদেশে ফিরতে পারেন নাই, বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে 17 বছর অবস্থান করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন এবং বাংলাদেশে পরিচালিত স্বৈর শাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একই সাথে এই 17 বছর ধরেই বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের সকল সেক্টর নিয়ে উনি পরিকল্পনা করেছেন,
উনি রূপকল্প প্রণয়ন করেছেন। গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন, সেই বাজেটে গত 17 বছর ধরে বিদেশের মাটিতে বসে আমাদের নেতা, সংসদ নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান যেই রূপকল্প তৈরি করেছিলেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্যে, সেই রূপকল্পকে ধারণ করেই মাননীয় অর্থমন্ত্রী এই সংসদের সামনে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা 17 বছর পর বাংলাদেশের মাটি স্পর্শ করে ওই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং এটা অস্বীকার করবার কোনো জো নাই যে উনি 17 বছর ধরে যেই প্ল্যান তৈরি করেছেন, যেই প্ল্যানের কথা বাংলাদেশের মাটি স্পর্শ করে উনি ঘোষণা দিয়েছেন, সেই প্ল্যানকে সামনে নিয়ে সেই প্ল্যানকে বাস্তবায়ন করবার জন্যেই মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট জাতির সামনে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে আপনাদের সরকারের অর্থমন্ত্রী কে হবেন। আমি আমার ধারণা থেকে আমি অনেককেই বলেছিলাম সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকেই মন্তব্য করেছিলেন উনি বাণিজ্যে সফল ছিলেন, অর্থে উনি সফল হবেন কিনা। মাননীয় স্পিকার, এই বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ প্রমাণ করেছেন উনি বাণিজ্যে সফল হয়েছিলেন, উনি অর্থেও সফল হয়েছেন এবং অর্থেও সফল হবেন। এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে উনি তা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, বাজেট উত্থাপনের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে রেওয়াজ ছিল যে বাজেটের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত করা, মিছিল সংগঠিত করা। বাজেট ঘোষণার দিন এই সংসদে আমরা লক্ষ্য করেছি সংসদের সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমরা বাজেটকে টেবিল চাপিয়ে সমর্থন জানিয়েছি, আমরা অভিনন্দিত করেছি। আমরা বড় আশা করেছিলাম যে এইবার বাজেটের বিরুদ্ধে রাস্তায় মিছিল সংগঠিত হবে না, গণবিরোধী বাজেট মানি না, মানব না, এই স্লোগান শুনতে হবে না। আজকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, যারা রাজনৈতিক রীতি নীতি সংস্কৃতি বদলাবার কথা বলেন, আজকে তাদের পক্ষ থেকে দেখলাম আগে ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না, মানব না, এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। সম্মানিত স্পিকার, বাজেট ঘোষণার পর আমরা বাজারে যাই, বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্য পণ্যের দাম বাড়ে। এইবার এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না, এখন পর্যন্ত আমাদের কেউ বলছে না, সংবাদপত্র লিখছে না বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার, বাজেট ঘোষণার পর আমাদের এফবিসিসিআই থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নানা সংগঠন, বিজেএমই, বিকেএমই, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সংগঠন, আমেরিকান চেম্বার, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সকল সংগঠনের পক্ষ থেকে এই বাজেটকে গণমুখী, এই বাজেটকে সংস্কারমুখী, এই বাজেটকে ব্যবসা বান্ধব, এই বাজেটকে কর্মসংস্থান বান্ধব ইত্যাদি নানা অভিধায় অভিহিত করা হয়েছে। কোন সংগঠনের ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট পরে আজান হবে, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দের কথা।
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বার্ষিক উন্নয়ন তহবিলে এই বাজেটের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম মেলান্দহে আমার 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাজেটে বাংলাদেশের সকল উপজেলা পর্যায়ের হাসপাতাল 50 শয্যার 100 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলতে চাই, আমার এলাকায় মেলান্দতে জাহানারা লতিফ মহিলা মহাবিদ্যালয় আছে, সেই জাহানারা লতিফ মহিলা বিদ্যালয়কে সরকারিকরণ করার জন্য মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই। মাননীয় স্পিকার, যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই পরিকল্পনা গ্রহণ করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যমুনা সেতুর জন্য ওই বগুড়ার সারিয়াকান্দি আর জামালপুরের মাদারগঞ্জকে সংযুক্ত করে বগুড়া সেতু নির্মাণ করার দাবি উত্থাপিত হয়েছে বগুড়া থেকে, জামালপুর থেকে। আমি আশা করি কারিগরি দিক বিবেচনা করে, বেশি সংখ্যক মানুষের চাহিদা বিবেচনা করে, ইকোনমিক ফিজিবিলিটি বিবেচনা করে এই বগুড়া দ্বিতীয় সেতু সারিয়াকান্দি, বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুরের মাদারগঞ্জের মধ্যে বগুড়া। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।